আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন। ওয়ালাইকুম হুমায়ুন আসসালাম। রশিদ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আমি স্টুডেন্ট ভিসা নিয়ে ব্যাপক কথাবার্তা বলতেছি, ব্যাপক ব্যাপক। এটা এর আগে বলছি যে হুমায়ুন রশিদ চ্যানেলে প্রচুর ভিডিও যাইতেছে এরকম। সো দুবাইয়ে যারা পড়াশোনা করছে বা ইন্ডিয়াতে যারা অলরেডি পড়াশোনা করছে, আমি সবাইকে আস্তে আস্তে আমার চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করতেছি। তো তারই ধারাবাহিকতায় আজকে একজন গেস্ট আছে। আসলে উনি আপনাদের জন্য গেস্ট, কিন্তু আমার জন্য গেস্ট না। উনি আমার পার্সোনালি একটা বড় ভাই, বড় ভাইয়ের মতো। সো আমি তার নামটাম কিছু বলবো না, আমি টোটালি তাকে শুধু কোশ্চেন করব এবং প্রত্যেকটা জিনিস উনি আমাদের কাছে ব্রিফ করবে, বিকজ উনার এক্সপিরিয়েন্স লেভেল অনেক। আমি যতটুকু দেখছি সামনে থেকে, উনি অনেক কান্ট্রিতে ট্রাভেল করছেন। সো আমরা মনে করি যে ওনার কাছ থেকে আমরা অনেক কিছু পাবো। সো ভাই, কেমন আছেন? এই তো হুমায়ুন, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? এই তো ভালো আছি। তো হৃদয় ভাই, জি। তারপর বলেন, আপনি যে পড়াশোনা করলেন বাংলাদেশ, ইন্ডিয়া, তারপর আপনার ইতালিতে, আসলে এই জার্নিটা আসলে কেমন ছিল? আপনার জার্নিটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, বিকজ এটা অনেক দরকার জানা আমাদের। আচ্ছা, ধন্যবাদ আমার আসলে এইভাবে এক্সপ্রেস করার জন্য। তো শুরুতেই আসলে বাংলাদেশের পড়াশোনা থেকে এইখানে আসা পর ইউরোপ আসা পর্যন্ত এটা একটা মোটামুটি একটা লং জার্নি। আসলে ওইভাবে স্টার্ট করলে অনেক লং হয়ে যাবে। সো আমি শর্টের মধ্যে আসলে বলতে চাই, সেটা হচ্ছে যে শুরু থেকেই একটা মিশন ছিল, যেহেতু আমার স্ট্রিম ছিল হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্টে। তো অ্যাজ পার আমরা জানি যে বাংলাদেশে আসলে ট্যুরিজম সাইটটা এখনো অত ডেভেলপ না। তো সবারই আসলে একটা উদ্দেশ্য থাকে যে একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে যাওয়ার জন্য, ওখানে নিজের এক্সপ্লোর করার জন্য বা নিজেকে আরো আপডেট করার জন্য। তো বাংলাদেশে আসলে আমার স্টাডিটা থাকে হচ্ছে যে একটা ডিপ্লোমা ছিল, যেটা আমি বাংলাদেশের ন্যাশনাল হোটেল ট্যুরিজম অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট থেকে করছি। সেটা মহাখালীতে, তো বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আন্ডারে। তো ডিপ্লোমা শেষ করার পরে আসলে আহ, আমি আসলে জব ফাইন্ডিং করি। তো জবের সাইটটা অত আপডেটেড ছিল না ওই সময়টাতে ট্যুরিজমের। তো এরপরে আসলে আমি কিছুদিন একটা এক্সপিরিয়েন্স বাংলাদেশ থেকে নেই, কয়েকটা জায়গাতে জব করি নিজের এক্সপ্লোর করার জন্য। তারপরে আসলে সাডেনলি আমার মনে হলো যে আসলে আহ, একটা গ্র্যাজুয়েশন আসলে অনেক ইম্প্যাক্ট করে। তো বাংলাদেশের জন্য, বেসিক্যালি বাংলাদেশের জন্য আসলে হুট করে কি ইউরোপে মুভ করতে চাইলেও পারে না। এখানে কয়েকটা বাধা বন্দোবস্ত থাকে। এটা আমরা সবাই জানি। এখন যারা আসলে ইয়াং বা প্ল্যান করতেছে যাওয়ার জন্য, সবারই একটা আসলে বাধা থাকে। এখানে কিছু গাইডলাইনের ফ্যাক্ট থাকে, দেন ফাইন্যান্সিয়ালি একটা ফ্যাক্ট থাকে, ভিসা রিজেকশনের একটা ফ্যাক্ট থাকে। টোটালি ওভারঅল সবকিছু মিলানো ব্যাপারগুলো। তো আমার জার্নিটা ছিল যে আমি নিজে চিন্তা করলাম যে আসলে এইভাবে হুট করে হয়তো মুভ করতে পারবো না। যদি একটা স্মল স্টেপ নিয়ে নিয়ে যদি যাওয়া যায়, তো সেক্ষেত্রে কি করা যায়। তো বিভিন্ন ধরনের আইডিয়া গেইন করলাম, সবার কাছ থেকে ইনফরমেশন নিলাম, সিনিয়র যারা ছিল তাদের সাথে কমিউনিকেশন করলাম যে আসলে কি করা যেতে পারে। তো ওভারঅল দেখলাম যে আসলে ব্যাপারগুলো যে আফটার গ্রাজুয়েশনে আসলে পসিবল কোথাও মুভ করার জন্য বা ভালো একটা কান্ট্রিতে মাস্টার্স এর জন্য। ব্যাচেলরের প্রায়োরিটিটা আসলে ওইভাবে করে পাওয়া যায় না। এখানে কিছু যেহেতু আমরা আসলে বাংলাদেশের, আমাদের আসলে ইংলিশ কমিউনিকেশনটা এরকম সবারই একটা প্রবলেম থাকে। ইনফ্যাক্ট আমারও একটা সময় ছিল, আমরা বাংলা মিডিয়াম থেকে স্টাডি করি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সময়। তো বাইরে ব্যাচেলরের জন্য বা মাস্টার্সের জন্য একটা বেটার কমিউনিকেশন স্কিল থাকতে হয়। ল্যাঙ্গুয়েজের জন্য ওভারঅল ম্যাক্সিমাম কান্ট্রিগুলোতে আইএলটিএস এর সার্টিফিকেট প্রয়োজন হয়। তো ওই টাইমটাতে আসলে হুট করে ইউরোপে জাম্প করাটা আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল পার্সোনালি। তো আমি দেখলাম যে নেইবার কান্ট্রি ইন্ডিয়াতে আসলে স্টাডির মানটা মোটামুটি ভালো, যেখান থেকে আসলে এক্সপ্লোর করা যায়। তো আসলে আমার ফার্স্ট উদ্দেশ্য ছিল, আমার অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছিল আমার এইচএসসির পরে। তো আমি আসলে আর টাইম ওয়েস্ট করতে চাইনি। এজন্য আমার নেইবার কান্ট্রিতে আমি ফাইন্ডিং করে দেখলাম যে অ্যাজ পার ক্যালকুলেশন আমার বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে আমার যেই অ্যামাউন্টটা লাগতেছে উইদিন 3 ইয়ার্স এ ব্যাচেলার কমপ্লিট করার জন্য, এর থেকেও আমি চিপ ওয়েতে একটা ভালো ডিগ্রি নিতে পারতেছি, একটা উন্নত, মোটামুটি একটা এশিয়ার মধ্যে একটা উন্নত কান্ট্রির মধ্যে। তো এইটাই ছিল আমার আসলে মেইন ফোকাস। তো ইন্ডিয়াতে আসলে 3 ইয়ার্স এর আমি ব্যাচেলর করি, ব্যাচেলর অফ সায়েন্স ট্যুরিজমে। দেন আসলে এরপরে মনে হচ্ছিল যে একটা দেশে যখন মানুষ যায়, টাইম আমার আর কি সাজেশন যেটা, একটা দেশে যাওয়ার পরে তখন আসলে ফাইন্ডিং করার ওয়েটা অনেক ইজি হয়ে যায়।
যেটা আসলে বাংলাদেশে থাকতে আমরা পারি না, বা আমাদের অনেক মিসকমিউনিকেশন, মিস ইনফরমেশন, বা আমাদের একটা সাহসের ব্যাপার থাকে যেটা হয় না। তো একটা কান্ট্রিতে যখন একটা বর্ডার ক্রস করা হয় তখন আসলে মানুষ এভাবে করে নিজের ভিতরে একটা কনফিডেন্ট আসে। তো গ্র্যাজুয়েশনের পরে যদিও ইন্ডিয়াতে আসলে সেটেল হওয়ার কারো ইচ্ছা থাকে না, অ্যাজ পার কম্পেয়ারে আসলে এশিয়ান কান্ট্রি সবারই আসলে ইচ্ছা থাকে যে আমরা ইউরোপে বা ইউএসএ তে বা ইউকে তে, ওয়েস্টার্ন কান্ট্রি যেগুলোতে আসলে অপরচুনিটি বেশি, সেখানে মুভ করার জন্য। তো আমিও আসলে গ্র্যাজুয়েশনের পরে এরকম ফাইন্ডিং করলাম, এবং পাশাপাশি আসলে ইন্ডিয়াতেও ছোটখাটো জব করার ট্রাই করলাম, যদিও এটা আসলে ওইভাবে ফুল টাইম করা যায় না, এক্সপিরিয়েন্সের জন্য। তো গ্র্যাজুয়েশন শেষ করার পরে মোটামুটি ভালো কিছু জব অপরচুনিটি পেলাম, ওইখানে মুভ করলাম। দেন আসলে ইতালির জার্নিটা ছিল এরকম যে যেহেতু ইতালি আসলে একটা ট্যুরিজমের মোস্ট ডেস্টিনেশন কান্ট্রি, যেখানে আসলে টপ 10 এর মধ্যে যদি আমরা কোনো ডেস্টিনেশন ফাইন্ডিং করি ইতালিতে অবশ্যই থাকবে 1 to 5। তো ট্যুরিজমের জন্য জব অপরচুনিটি বেশি, তারপরে নিজেকে এক্সপ্লোর করার জন্য একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে এখান থেকে আমরা লার্ন করতে পারি। তো এই সবকিছু মিলানোর পরে আর ইতালিতে আসলে এডুকেশনটা মোটামুটি আমরা ফ্রি বলতে পারি, স্কলারশিপটাও পাওয়া যায়। সো এই সবকিছু ক্যালকুলেশন করার পরে আসলে ভাবলাম যে আসলে ইউরোপের মধ্যে ইটালিতে আর কি, আমার পারসেপশনে ইটালিতে মুভ করার জন্য। দেন আসলে আমি প্রসেস করলাম, নিজে নিজে প্রসেস করলাম, ফাইন্ডিং করলাম, ইউনিভার্সিটিগুলো দেখলাম। তারপরে আহ, কয়েকটা যারা পরিচিত এজেন্সি আছে তাদের সাথে কথা বললাম, সবার আসলে ইনফরমেশন নেওয়ার পরে একটা ডিসিশন নেওয়া এই ইটালিতে আসা আর কি। মানে আমি আপনার জিনিসগুলো অনেক গুরুত্ব সহকারে শুনতেছিলাম। এখানে দুইটা জিনিস আসলে খুবই নোট করার মতো। ফার্স্ট, সেটা হলো ইন্ডিয়ার পড়াশোনা খরচ যেটা বাংলাদেশের পড়াশোনার থেকে অনেক চিপ। এবং আমি নিজেও যেহেতু পড়াশোনা করেছি, তো আমি মনে করি যে পড়াশোনার যে ধরনটা, এটাও বাংলাদেশের থেকে যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অনেক অ্যাডভান্স। আমাদের একাডেমিক ফ্যাকাল্টি বলেন বা আমাদের সিলেবাস বলেন, ইচ অ্যান্ড এভরিথিং। সো এই যে চিপ আপনি বলতেছেন, সেক্ষেত্রে একটা স্টুডেন্টের এইচএসসি কমপ্লিট করার পর যদি সে ভার্সিটিতে পড়তে না চায়, বাংলাদেশের কোনো পাবলিক ভার্সিটিতে, বা আনফরচুনেটলি যদি চান্সই না পায়, মানে আমি আমার পার্সপেক্টিভ থেকে বলতেছি, তো সেক্ষেত্রে যদি সে ইন্ডিয়া চুজ করে, বাংলাদেশে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা না করে, সেক্ষেত্রে তার জন্য সেটা কি ভালো ডিসিশন হবে কিনা? আচ্ছা, এইখানে আসলে পারসেপশন বলতে আমাদের বাংলাদেশে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে, বাট আমি বলবো না যে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো ভালো না, অবশ্যই ভালো। বাট আসলে হয় কি যে আমরা আসলে ওই ফাইন্যান্সিয়ালি ক্যারি ফরওয়ার্ড যদি করতে যাই একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে গেলে, আমি আসলে কোন ইউনিভার্সিটির নাম নিব না আর কি, এখানে আসলে স্পন্সর হয়ে যায় ব্যাপারটা। তো যে ইউনিভার্সিটিগুলোতে আসলে সবাই পড়তে চায়, ডেভেলপ ইউনিভার্সিটি যেগুলো, যেখান থেকে আসলে আফটার গ্র্যাজুয়েশনে কেউ একটা ভালো জব পাবে একটা গুড সিটিসি অ্যামাউন্টে, তো ওই ইউনিভার্সিটিগুলোতে পড়তে গেলে আসলে আমাদের অনেক টাকা বেয়ার করতে হয়। লাইক আমাদের 10 to 12 lakhs, মোর দেন 10 to 12 lakhs, মোর দেন 10 to 12 lakhs আমাদের আসলে স্পেন্ড করতে হয় 4 ইয়ার্স বা 3 ইয়ার্সে যদি আমরা কোনো ব্যাচেলর করতে চাই বা আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম। তো অ্যাজ পার কম্পেয়ার ইন্ডিয়ান যে ইউনিভার্সিটিগুলো, ওগুলো র্যাঙ্কিং লিস্টটাও ভালো। আর অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে আসলে তার একটা রেজাল্ট বেসিস তাকে একটা স্কলারশিপ দেওয়া হয়। সো ওই স্কলারশিপের পারসেপশনে যদি আমরা কম্পেয়ার করি অ্যাজ পার আমাদের ইউনিভার্সিটি বাংলাদেশের, তাহলে এটা মোর মোর চিপার। তো সেক্ষেত্রে হয় কি যে একটা ইন্টারন্যাশনালি ডিগ্রি গেইন করা হয়, লেস টিউশন ফিস, দেন একটা এক্সপ্লোর করার জন্য একটা নেক্সট স্টেপে আগানো যায়। সো আমার মতামতে আসলে যে যদি আসলে কারো বাজেট ফ্রেন্ডলি থাকে ব্যাপারগুলো, যে না আমি আসলে ইন্টারন্যাশনাল এক্সপ্লোরও করতে চাই, ভালো একটা ডিগ্রিও নিতে চাই, ইভেন আমার এই 4 বছর বা 3 বছরে আমার এই অ্যামাউন্টটা আসলে আমি একটু চিপের মধ্যে করতে চাই, সো আমি বলবো যে নেইবার কান্ট্রিগুলো আসলে সার্চ করা উচিত। আরেকটা বিষয়, আমাদের পড়াশোনার বিষয়টা শেষ, মানে আপনি যেহেতু এখন রাইট নাও জব করতেছেন, আপনার এই পড়াশোনার ব্যাপারগুলা নিয়ে আপাতত আমাদের জানা শেষ। পরবর্তী যে বিষয়টা আমি আমার সাইড থেকে বলতেছি, যতটুকু জানি, যে আপনি আমাদের লাভলিতে ফ্যাকাল্টি ডিপার্টমেন্টেও ছিলেন, মানে অ্যাডমিশন ডিপার্টমেন্টে। আপনি আহ মানে ব্যাচেলরের পর তারপর আপনি কাতার এয়ারলাইন্সেও ছিলেন। তো আপনার এই জার্নিটা, জব জার্নিটা, এই জব জার্নিটা কেমন ছিল, মানে কিভাবে কি হলো? কারণ স্টুডেন্টরা এটাই হয় কি, যে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে জব কিভাবে পাবে,
বা কোনো কোনো ওয়ে থাকে কিনা, এগুলো নিয়ে অনেক কনফিউশনের মধ্যে থাকে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। সো তাদের জন্য আসলে কি বলবেন যে আপনার এক্সপিরিয়েন্স থেকে? আচ্ছা, প্রথমত হচ্ছে যে আসলে জবের ফ্যাক্টটা এরকম যে অনেকে চিন্তা করে যে আসলে আমি আফটার গ্র্যাজুয়েশনে ভালো একটা জব করব, ভালো একটা গুড অ্যামাউন্ট স্যালারিতে। আমার পারসেপশনে না, স্যালারি ডাজেন্ট ম্যাটার ফার্স্ট অফ অল। যে স্টাডি চলাকালীন সময় আসলে যদি ছোটখাটো কেউ পার্ট টাইম জব করে, যে কোনো স্ট্রিমেই হোক সেটা, এটা এমন না যে আমি আসলে আইটি নিয়ে পড়তেছি, আমি সিএসসি নিয়ে পড়তেছি, আমার ওই স্ট্রিমেই জব করতে হবে না। যদি আমার এক্সপার্টিস থাকে যে আমি আইটি নিয়ে পড়তেছি, বাট আমার মার্কেটিং স্কিল ভালো, আমার সেলস স্কিল ভালো, আমার কমিউনিকেশন স্কিল ভালো, সো আসলে যে কোনো ডিপার্টমেন্টই হোক না কেন, যেই জবই হোক না কেন, আসলে করা উচিত। মানে জব লাইফটা আগে এক্সপ্লোর করার জন্য। তো ইন্ডিয়ার গ্র্যাজুয়েশনের পরে আসলে যেটা সত্যি কথা, যেটা আসলে বাংলাদেশ থেকে হয়তো ওইভাবে করে ক্যাচ করতে পারি নাই, বা ওইভাবে নিজের এক্সপ্লোর করা যায় বাংলাদেশে থাকতে। সো ইন্ডিয়াতে যাওয়ার পরে নিজেকে আরো অনেক, নিজের যে আসলে যেই মাইনাস পয়েন্ট গুলো ছিল, এইগুলাকে আসলে ওইভাবে করে ঝালাই করা হয়েছে, ফাইন্ডিং করা হয়েছে ভুলগুলো কি। তো এরপর আসলে একটা কনফিডেন্ট লেভেল আসে যে না, এখন যখন আমার আশেপাশে আরো 10-15 জন কম্পিটিটর থাকবে যারা আসলে বেটার করতেছে, তখন আমারও বেটার করার একটা ইচ্ছা থাকে বা একটা আগ্রহ থেকে যায়। সো এরপরে আসলে গ্র্যাজুয়েশনের পরে বা ডিউরিং গ্র্যাজুয়েশনে অনেকই কোম্পানিগুলোর সাথে মেইল করে বা তাদের ক্যারিয়ার সাইটগুলোতে যাওয়ার পরে, অ্যাপ্লাই করার পরে, অনেক ইন্টারভিউ ফেস করার পরে, তারপরে হচ্ছে যে সিলেকশন একটা লেভেল আসছিল, আহ, সুযোগ পেয়েছিলাম। তো ইন্টারন্যাশনালি আসলে কাতার এয়ারওয়েজে আসলে যখন জয়েন করার আগে, যদিও আমার ডিপার্টমেন্ট ছিল একটু ডিফারেন্ট স্ট্রিমে আমার, তারপরে আমি আসলে অপরচুনিটি নেওয়ার ট্রাই করছি। তো ওইখানে থাকার পরে আসলে তখন মনে হলো যে আরেকটা স্টেপে হয়তো বা সামনের দিকে গেলাম, হোয়াট এভার দ্য সিচুয়েশন ছিল। তো এরপরে আসলে জবের ব্যাপারটা যখন জব করাকালীন, তখন মনে হলো যে না আসলে যেহেতু গ্র্যাজুয়েশনটা এই পর্যন্ত শেষ হয়েছে, তা আসলে আই থিঙ্ক ইস এটা একটা বেস্ট টাইম মাস্টার্স এর একটা অপরচুনিটি নেওয়ার জন্য। আর আমরা সবাই জানি যে আসলে ওয়েস্টার্ন কান্ট্রি গুলোতে এরকম হয় যে স্টুডেন্ট আর ওয়ার্কারের মধ্যে কোনো ডিফারেন্সেস থাকে না। কারণ স্টুডেন্ট আসলে পার্ট টাইম জব করতে পারে নিজেকে সার্ভাইভ করার জন্য, ইভেন স্টাডিও করতে পারে। আফটার গ্র্যাজুয়েশনে ফুল টাইম জব করার সুযোগ থাকে। তো এটা আসলে যদিও আমাদের এশিয়াতে এই জিনিসগুলো সম্ভব হয় না, স্টাডি করে, পড়াশোনা করে, তারপর হচ্ছে আবার জব করে। তো এইভাবে আসলে রিচ আউট করা হয়েছে ব্যাপারগুলো। তো এখন যে বিষয়টা সেটা খুবই খুবই আমরা খুবই গুরুত্ব দিচ্ছি এই সেকশনটাকে, সেটা হইলো এই যে যায় যে সকল স্টুডেন্ট বাংলাদেশ থেকে, মানে এখন বিষয় হচ্ছে কি যে ইউরোপ, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়াতে পড়াশোনা করাটা একটা অন্য লেভেলের, মানে লেভেলে চলে গেছে। সো ইউরোপ জিনিসটা মানুষের কাছে একটা ড্রিমের মতো। মানে আমি আপনার সাথে কথা বলতেছিলাম কিছুদিন আগে, তা আপনি আমাকে এই জিনিসটা বলতেছিলেন যে ইউরোপ মানে অন্য লেভেলের কিছু। তো এই যে বাংলাদেশ থেকে যারা আসলে ইউরোপে যেতে চাচ্ছে, তাদের আসলে কোন প্রসিডিউরটা ফলো করা উচিত বা কিভাবে কাজগুলো করলে তাদের আসলে ডেস্টিনেশনে তারা পৌঁছাইতে পারবে? কারণ আপনি আমাকে বলতেছিলেন যে আপনি প্রসেসগুলার হেল্প সাইট এজেন্সিতে কিছু নিয়েছেন এবং নিজের থেকে জিনিসগুলা গ্র্যাব করছেন বেশি। তো এই ক্ষেত্রে আপনি কিভাবে আমাদেরকে সাজেশন দিবেন যে আসলে ইউরোপ যারা যেতে চাইতেছে বাংলাদেশ থেকে ডিরেক্ট, কারণ আপনি নিজেও বাংলাদেশ থেকে যেহেতু করেছেন, যতই আপনি হুম। কাতারে, তখন তো কাতার এয়ারলাইন্স এ ছিলেন আমি যতটুকু জানি, এবং প্রসেসটা করেছিলেন বাংলাদেশ থেকে। তো কিভাবে কি হইলো বা একটা স্টুডেন্টের কি করা উচিত? আচ্ছা, প্রথমত হচ্ছে যে আসলে আহ, ইউরোপ আসলে সবার জন্য ড্রিম থাকে, আবার কারো কারোর জন্য অনেক ইজি থাকে। ইজি যাদের জন্য, লাইক যারা বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করছে, বা কোনো বেটার পাবলিক ইউনিভার্সিটি থেকে, সাবজেক্টের উপরে একটা ব্যাপার থাকে যে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা শেষ করেছে, কোন এই সাবজেক্টগুলো ইউরোপে আসলে কতটুকু প্রায়োরিটাইজ দেয় বা কতটুকু এটা ডিমান্ড। সো ওই ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে হচ্ছে তাদের জন্য অনেক ইজি, বিকজ যারা প্রাইভেট থেকে স্টাডি শেষ করছে তাদের জন্য আসলে ইংলিশ মোড অফ ইংলিশটা আসলে কোনো ফ্যাক্ট না। তারা আসলে যে কোনো আইএলটিএস যখনই অ্যাটেম্প করে তাদের রেজাল্টটা মোটামুটি 6.5, মোর দেন 6.5 চলে আসে। বাট আমাদের বাংলাদেশে তো আসলে সবাই প্রাইভেট ইউনিভার্সিটি থেকে স্টাডি শেষ করতে পারে না, বা এটার একটা ক্যাপাবিলিটির ফ্যাক্ট থাকে।
বা অপরচুনিটিও থাকে না অনেকের। তো যারা আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বা যে কোনো একটা সেকেন্ডারি হাই সেকেন্ডারি কলেজ থেকে শেষ করছে ব্যাচেলর যাবে, তো তাদের জন্য আইএলটিএসটা হচ্ছে সবচেয়ে বড় একটা ফ্যাক্ট থাকে। তারা আসলে অ্যাটেম্প করতে গেলে ভয় পায় বা আসলে আমার হবে কিনা, আমি করতে পারবো কিনা। তো যেটা আমারও একটা সময় ছিল যে আসলে আমি আইএলটিএস করতে পারবো কিনা, আমার রেজাল্ট আসবে কিনা। সেকেন্ডলি ফাইন্যান্সিয়ালি একটা ফ্যাক্ট থাকে। এই মুহূর্তে আসলে ইউরোপে সার্ভাইভ করা বা আমি নিজেকে ওইভাবে করে ক্যাপাবল ভাবতেছি না যে আমি ওখানে যাওয়ার পরেই ভালো জব করতে পারবো বা নিজেকে সার্ভাইভ করতে পারবো। তো সেক্ষেত্রে হয় কি যে একটা ইন ইনডিসিশনের মধ্যে থাকে মানুষ। তো আমার সাজেশন বা আমি যতটুকু দেখছি যে এই ইনডিসিশনে ইউরোপের জন্য ট্রাই করে 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 ২ বার ৩ বার ৪ বার ফেইলড হওয়ার পরে তারপর আসলে ওই পেশেন্স লেভেল থাকে না। যে আমি আর যাবোই না, আমার হচ্ছেই না। হ্যাঁ? তো আসলে সবকিছু তো আসলে একটা রিজিকের ব্যাপার প্রথমত। তো আমার সাজেশন এটাই হচ্ছে যে টাইম ওয়েস্ট না করে ট্রাই করার সাথে সাথে যেটা বললাম, যেটা যে মানে যেই ওয়েটা আমি ফলো করছিলাম যে আমাদের নেইবার কান্ট্রি গুলোতে অনেক ভালো এডুকেশনের মান আছে, আমরা ওইখানে যাব। নট অনলি ইন্ডিয়া, আমাদের নেইবার অনেকগুলো কান্ট্রি আছে, লাইক দুবাই এখন ভালো অপরচুনিটি দিচ্ছে দুবাইতে স্টাডির জন্য। আর দুবাই হচ্ছে একটা বেস্ট ডেস্টিনেশন নাওয়াডেজ। ওইখান থেকে আসলে মুভ করাটা বা এম্বাসি ফেস করে ইউরোপিয়ান কান্ট্রি বা ইউএসএ বা ইউকে তে যাওয়া, অস্ট্রেলিয়া যাওয়া, এইগুলো আসলে একটু ইজি ব্যাপার, যেটা বাংলাদেশ থেকে অনেক কমপ্লিকেটেড। মালয়েশিয়া, এখানে মালয়েশিয়া আছে, যে তারপর অনেকে চায়নাতে স্টাডি করতে যায়। তো যে কোনো ইন্টারন্যাশনাল লেভেলেই স্টাডি করতে গেলে আসলে কনফিডেন্ট লেভেলটাও বাড়ে, টাইমটা ওয়েস্ট হয় না। ইভেন কিছু একটা জানা যায়, শিখা যায়, মানে ইন্টারন্যাশনালি। সো আমার সাজেশন হচ্ছে যে আহ, ইউরোপের জন্য ট্রাই করা উচিত। যেই যেই আসলে টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো বা যেই যেই রিকোয়ারমেন্ট গুলো থাকে ওইগুলো ফলো করে ট্রাই করা উচিত। একবার দুইবার না হলে টাইম ওয়েস্ট না করে নেইবার কান্ট্রি গুলোতে যদি ট্রাই করে যাওয়া যায়, তাহলে আমার মনে হয় যে একটা স্টেপ আগানো আগানো এগিয়ে যাওয়া যায়। তো এইটাই আসলে ব্যাপার। মানে আপনি এখানে বলতে চাইছেন যে ডিরেক্ট বাংলাদেশ থেকে যদি পসিবল না হয়, কারণ একটা স্টুডেন্ট তো বোঝা যায় যে আমি একটা জায়গায় যাইতেছি, আমার ঘাড়ে 10 কেজির একটা বস্তা দেওয়া হইলো, আমি বস্তার লোড নিতে পারবো কিনা এটা কিন্তু নিজের থেকে একবার বোঝা যায়। আমি এক্স্যাক্টলি। হুমায়ুন, আমি যদি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করি, আমি নিজের মধ্যে একটা কনফিডেন্ট আসবে, না আমার ব্যাকগ্রাউন্ড স্কিল এইরকম, আমি অস্ট্রেলিয়ার জন্য ক্যাপাবল, আমি ভিসাটা পাবো। হ্যাঁ, এরকম একটা জিনিস কিন্তু থাকতে হবে। So, ওরকম যদি ঘাটতি থাকে, তাহলে সেই ঘাটতিটা ফিল আপ করার জন্য আমার নেইবার কান্ট্রি গুলার হেল্প নেওয়া উচিত, জিনিসটা এরকম। এরকমই আসলে। সো এই যে বিষয়টা আপনি যে এতদিন, আমি আমি যতটুকু জানছি, আমি ভাই খুব ক্লোজলি আলোচনা করতেছি আমার চ্যানেলে, এই ধরনের কথাবার্তা বলি যে এখানে প্রফেশনাল কোনো জিনিসপত্র নাই, মজা করি। সো আপনার এই যে পর্তুগালের জার্নিটা কেমন ছিল, যে আপনি ইতালি থেকে পর্তুগালে বারবার মুভ করতেছিলেন, আপনি ওইখানে একটা রেস্টুরেন্ট ইয়ে করলেন, বা জিনিসটা আসলে কিরকম? কারণ আপনি ওইখানে যাওয়ার পর নিজে একটা কিছু করার চেষ্টা করতেছেন, এবং টিল না আপনি সেটার পিছনে আছেন, আপনি অলরেডি একটা রেস্টুরেন্ট ওইখানে দিয়ে রাখছেন। তো এই জার্নিটা আপনার কি, বা এইটা আসলে কিভাবে আপনাকে মোটিভেট করলো যে না আমার আসলে এখন বিজনেসের দিকে যাওয়া উচিত? কারণ এজ এ স্টুডেন্ট, একটা স্টুডেন্ট ইউরোপ বলেন যে কোনো কান্ট্রিতে যাওয়ার পর চিন্তা করে না আমি একটা জব করব, সেই জায়গা থেকে আপনি নিজে একটা ওইখানে রেস্টুরেন্ট খোলার ব্যাপারে আপনি কিভাবে, এই শক্তিটা কোথায় থেকে পাইলেন, বা এই জিনিসটা আসলে কি? আচ্ছা, আসলে যদিও এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে চাই না, যদিও কোয়েশ্চেনটা তোমার সামনে কোয়েশ্চেন মার্ক আসলো। আসলে প্রথমত ব্যাপার হচ্ছে যে সবারই আসলে একটা অ্যাম্বিশন থাকে যে এই জিনিসটা করব। এই কেউ আরো বিজনেস করার অ্যাম্বিশন থাকে, কারো থাকে যে আমার আসলে ক্যারিয়ার গ্রোথ আরো এইভাবে আপডেট করব, ভালো একটা পজিশনে যাব একটা কোম্পানিতে। তো এটা আসলে আহ, ওই বিজনেসের ফ্যাক্টটা আসছিল যে অপরচুনিটি ছিল, পর্তুগালে ভালো একটা অপরচুনিটি ছিল, যে স্টুডেন্টের জন্য বিজনেস দেওয়াটা ইজি ছিল, কোনো কমপ্লিকেশন ছিল না, যেটা আদার্স কান্ট্রিগুলোতে একটা কমপ্লিকেশন, লাইক ইতালিতে অনেক কমপ্লিকেশন ছিল। তো সেকেন্ড থিং হচ্ছে আমার কিছু ফ্রেন্ড ছিল এজ এ টিম, আমার সাথে, আমার কলিগ বলতে পারি বা আমার বিজনেসের পার্টনার বলতে পারি আমরা যখন। সো আগে থেকেই আমি যখন দেখলাম যে ওইখানে আমার ফ্রেন্ডরা ছিল বা তাদের সাকসেস লেভেলটা ছিল ভালো বা তারা একটা জিনিস বেটার জানে, সো আমার অপরচুনিটি ছিল তাদের সাথে জয়েন করার জন্য। আমিও তাদের সাথে জয়েন করে আমরা নতুন করে একটা বড় কিছু করার চিন্তা ভাবনা করেছিলাম।
তো পর্তুগালের ব্যাপারটা হচ্ছে এখানে স্টুডেন্টদের জন্য, অ্যাজ এ স্টুডেন্ট তো আমি এখানে আসলে একটা ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নেই পর্তুগালে। তো ওইটাও একটা কালিনারি রিলেটেড ছিল, হোটেল হসপিটালিটি। তো ওই ডিপ্লোমার থ্রুতেই ডিপ্লোমাটা শেষ করার পরে আমি আসলে একটা বিজনেসে ইনভলভ হওয়ার ট্রাই করি। তো এইভাবে আসলে ইচ্ছা বা অপরচুনিটি ছিল বা একটা টিম ছিল বা ব্যাকআপ, তাদের সাথে তাদের এক্সপিরিয়েন্স লেভেলটাকে ইউজ করে তারপরে ইনভলভ হওয়া আর কি। এখন যে বিষয়টা আমি পার্সোনালি জানতে চাচ্ছি এই বিষয়ে, আমি একটু অজ্ঞ। মানে অজ্ঞ মানে কি, আমি একটা জিনিস জানি যে দুবাই 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 আমি আমি যেহেতু স্টুডেন্ট পড়াশোনা করতেছি রাইট নাও দুবাইতে, সেহেতু আমি এই সাইড থেকে মানে জিনিসগুলো নেওয়ার চেষ্টা করবো। সেটা হলো দুবাই থেকে ইউএস এর বিষয়টা একটু মানে এটা ধোঁয়াশার মতো। আমি যতটুকু এ পর্যন্ত রিসার্চ করছি, মানে দুবাই থেকে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এই তিনটা কান্ট্রির বিষয়টা ধোঁয়াশা। মানে স্টুডেন্টদের সাথে যা ঘটতেছে এটা ধোঁয়াশা, এটা সবাই জানে। বাট দুবাই থেকে ইউরোপে মুভ করাটা একটু ইজি। একটু ইজি মানে কি অনেক ইজি, আমি যতটুকু জানি। মানে সো সেক্ষেত্রে একটা স্টুডেন্টের এই যে দুবাই থেকে ইউরোপে যাওয়ার জার্নিটা আসলে কেমন হইতে পারে, বা সে আসলে কি ধরনের সুযোগ পেতে পারে ওই জায়গাগুলোতে, এক এক মানে দুবাই থেকে ইউরোপে ঢুকতে চাইতেছে সেক্ষেত্রে। আচ্ছা, প্রথমত আসলে দুবাই থেকে হোক বা মিডল ইস্টে, আসলে স্টাডির জন্য মিডল ইস্টের মধ্যে দুবাইতেই যায় মানুষ। কারণ ওইখানে অনেক ইউনিভার্সিটি, কিছু জয়েন্ট ইউনিভার্সিটি থাকে, লাইক যেমন কিছু ইউনিভার্সিটি ইউরোপেও আছে, সেগুলোর আহ, বলতে পারি আমার একটা ব্রাঞ্চ বা এখানে আরেকটা ইনস্টিটিউট ওইখানে দুবাইতেও আছে। সো যারা দুবাইতে স্টাডি করার পরে ওই ইউনিভার্সিটিগুলোর অনেকে সেমিস্টার এক্সচেঞ্জও করে, সেমিস্টার এক্সচেঞ্জেরও সুযোগ থাকে। অনেক সময় হচ্ছে যে দুবাই ইউনিভার্সিটি গুলো শেষ করার পরে, তার কোর্স শেষ করার পরে তারপর ইউরোপে যখন অ্যাপ্লাই করে তখন আসলে খুব ইজিলি ক্যাচ করে। তো এই ক্ষেত্রে আসলে দুবাইতে আমি বলি যে টিউশন ফি, যদি তার ক্যাপাবিলিটি এরকম থাকে যে না আমি দুবাইতে স্টাডি করতে পারবো বা এরপরে আমার একটা ভালো রেজাল্ট আসবে, টিউশন ফি থেকেও মানে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার অপশন থাকবে কিনা নেক্সটে, যে আমার স্টাডিটা শেষ করার পর আমি মুভ করতে পারবো কিনা। সবারই তো আসলে দুবাইতে আসলে যাওয়ার কারো ইচ্ছা থাকে না, সবাই থাকে ইউরোপে যাওয়ার। তো দুবাইতে হচ্ছে যে ফার্স্ট একটা স্টেপ নিয়ে স্টাডি শেষ করে দেন ইউরোপে আসলে মুভ করাটাই, যেটা আমি বললাম যে যে ইউনিভার্সিটি গুলো ইউরোপে আছে সেই সেম ইউনিভার্সিটি গুলোই হয়তো বা দুবাইতেই থাকে। সো ওই ওই একটা কানেকশন থাকে। তো ওই কানেকশন একটা ফার্স্ট পজিটিভ একটা পয়েন্ট। সেকেন্ড থিং হচ্ছে আহ, দুবাইতে অনেক এম্বাসি, যেটা আসলে বাংলাদেশে অনেক কমপ্লিকেশন। বাংলাদেশের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি, ম্যাক্সিমাম কান্ট্রিতে যদি আমরা যাই, তো এম্বাসির একটা ফ্যাক্ট থাকে, এম্বাসি অ্যাপয়েন্টমেন্টের একটা ফ্যাক্ট থাকে। ম্যাক্সিমাম এম্বাসি আমাদের বাংলাদেশে নাই, আমাদের নেইবার কান্ট্রি ইন্ডিয়াতে যে আমাদের প্রসেস করতে হয়, বা দুবাইতে ওই কমপ্লিকেশনটা থাকে না। হ্যাঁ, তবে নিজের কিছু টার্মস এন্ড কন্ডিশন থাকবে, যেই রিকোয়ারমেন্ট গুলো দরকার। হ্যাঁ, ওই দুবাইয়ের হইতে পারে দুবাইয়ের কার্ড, হতে পারে হতে পারে যে ব্যাংক স্টেটমেন্ট। সো এই ফ্যাক্ট গুলো ইনিশিয়ালি একটা জিনিস হয়ে যায়, তারপর আসলে দুবাই থেকে মুভ করাটা আমার মনে হয় যে মোর ইজিয়ার দেন বাংলাদেশ। বুঝতে পারছি বিষয়টা। তো যাই হোক হৃদয় ভাই, অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র আপনার কাছ থেকে পেলাম অ্যাজ এ স্টুডেন্ট। মানে আমি আপনার তো অনেক ছোট, এবং আমারে ধরেন যে আহ গালে এইভাবে হাত দিয়ে আপনি মানুষ করছেন ব্যাচেলরে। যাই হোক, ওই ওই হিস্ট্রিটা আমি না বলি, আপনি কি করছেন আমার সাথে, কিন্তু আমি প্রচুর পরিমাণে হ্যাপি। কারণ আপনার কাছে যে র জিনিসগুলো আমি পাইছি আমার লাইফে অনেক কাজে লাগছে, যে কখনো থেমে থাকা যাবে না। এবং আপনি একটা আমাকে কথা বলতেন রিস্টার্ট, আমার যখন মালটাতে ভিসা রিজেক্ট হইলো তখন আপনি আমাকে মানে কোনো কিছু বলেন না, আপনি আমার ডিরেক্ট বলেন না ওকে ঠিক আছে থেমে যাও, আপনি আমার অল টাইম বলছেন ব্রো রিস্টার্ট রিস্টার্ট। আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগছে। মানে আপনি আমার কাছে একটা আইডলের মতো, আমার আমার পার্সোনালি, এটা আমি আপনারে পাম মানতেছি না, বুঝতে পারছেন? মানে একটা শিখার মতো একটা মানুষ। মানে এমন না যে আপনি পাবলিক ফিগার এত বড় ইয়ে করতেছি, আপনি শিখার মতো একটা মানুষ, আপনার লাইফ থেকে শিখার মতো অনেক কিছু আছে আমি যতটুকু বিশ্বাস করি। আমি আপনার সাথে পার্সোনালি ছিলাম, আমি জানি। তো সেদিক থেকে আপনি আসলে লাস্ট একটা কোশ্চেন, যারা আসলে ভিডিও আমার দেখতেছে তাদের লাইফটা যে স্মুথ হবে, বা সবার, আমার আমার এমন না যে স্টুডেন্ট যারা ভিডিও দেখে সবারই টার্গেট হলো ইউরোপ অথবা ইউএসএ। আমি ইউএস এর জিনিসটাই যাব না, আমি শুধু স্পেসিফিক ভাবে ইউরোপের জন্য আমি আমার আপনার কাছ থেকে চাচ্ছি যে যারা ইউরোপে যেতে চাচ্ছে তাদের আসলে ইন ফিউচার কিভাবে ট্রাই করা উচিত, বা তাদের উদ্দেশ্যে আপনি লাস্ট কিছু একটা বলেন।
আসলে ব্যাপারটা হচ্ছে কি যে মোটিভেশন দেওয়াটা এক জিনিস, যে মোটিভেশন, আরেকটা হচ্ছে যে লাইফ এক্সপিরিয়েন্স যেটা। তো আসলে এক একজনের লাইফের এক্সপিরিয়েন্স বা এক একজনের লাইফের ওয়েটা এক এক রকম থাকে। সো আমারটা যেরকম আরেকজনেরটা আরেক এই সেম হবে না। তো আমার আসলে ওভারঅল সাজেশনটা এটাই যে আহ, মানে থেমে না যাওয়া। এটা হচ্ছে একটা ব্যাপার যে থেমে না যাওয়া। আর জব করাটা আসলে আমরা যেভাবে দেখি যে জব করাটা, যে আমরা সবসময় চিন্তা করি যে এই জবটা করলেই হয়তো বা আমাদের লাইফে ক্যারিয়ার গ্রোথ হবে, এই সেম স্ট্রিমে আমরা স্টাডি করতেছি, সেম স্ট্রিমে আমাদের জব করতে হবে না। আসলে এইটা আমার মনে হয় যে এটা ভুল ধারণা। যে কোনো জবই হোক, হোয়াট এভার দ্য ওয়ার্ক, কাজ, আসলে যে কোনো কাজ করলে এটা কখনোই মানে ভেস্তে যায় না। এটা সবসময় কাজে লাগে। তো অ্যাজ এ স্টুডেন্ট লেভেলে এখনো যদি কেউ থাকে যে স্টুডেন্ট লেভেল বা এইচএসসি দিচ্ছে বা দিবে উইদিন 1 ইয়ার পরে, বা এখনো কেউ ব্যাচেলর করতেছে, মাস্টার্স যাবে, তো হোক সেটা বাংলাদেশে, হোক সেটা বাইরে, হোক সেটা ছোট জব, হোক সেটা স্মল অ্যামাউন্ট অফ আর্নিং, জব এক্সপিরিয়েন্সটা নেওয়া উচিত। তো একটা মানুষ যখন ফুল টাইম জব লাইফে যাওয়ার আগেই সে একটা এক্সপিরিয়েন্স নেয় জবের, তাহলে তখন আসলে তার এরপরে আসলে তার স্টেপগুলো অনেক ইজি হয়ে যায়। আর সেকেন্ড থিং হচ্ছে ইউরোপে যাওয়ার জন্য অনেকেই ট্রাই করে যে আমার ইউরোপে যেতে হবে। তো আসলে বুঝতে হবে ব্যাপারগুলো এরকম যে অনেক সময় আমাদের নিজের ল্যাকিংস থাকে। প্রথমত আমাদের নিজের ল্যাকিংস দেখতে হবে। কখনোই এটা ভাবা যাবে না যে আমরা অনেক কিছু জানি, অনেক কিছু শিখে ফেলছি বা আমরা অনেক ক্যাপাবল। নিজের ল্যাকিংস গুলো ফাইন্ড আউট করতে হবে, ল্যাকিংস ওয়াইজ কাজ করতে হবে যে আমার এই ল্যাকিংস গুলো আগে ফাইন্ড আউট করে এইটার সলিউশনে যেতে হবে। আর ট্রাই করতে হবে যে একবার হয় নাই, দুইবার হয় নাই, না আমার হচ্ছে না, আমাকে দেওয়া হবে না। এটা আসলে মনে হয় যে এটা ভুল ডিসিশন। এটা একটা সময় হয়তো বা এজ ফ্যাক্ট থাকে, বা আমরাও একটা সময় চিন্তা করছি যে হচ্ছে না, বাট রিজিকে থাকলে অবশ্যই হবে, চেষ্টার কোনো বিকল্প নাই। আর সময় নষ্ট করা যাবে না, এটা হচ্ছে ব্যাপার যে এই ইউনিভার্সিটিতে এই বছর হয়নি তার মানে আমি আবার সেকেন্ড টাইম এই ইউনিভার্সিটির জন্য ওয়েট করব। হ্যাঁ, সেকেন্ড অ্যাটেম্প, হ্যাঁ, অপশন থাকতে হবে, দেয়ার শুড বি প্ল্যান বি। আমি ওই ফোকাসেই থাকবো, বাট টাইম ওয়েস্ট না করে আমি ডিফারেন্ট কিছু করার ট্রাই করব। সেকেন্ড থিং হচ্ছে আমরা যেটা করি না বাংলাদেশে থাকতে, আমরা সবসময় হচ্ছে ট্রাই করি হচ্ছে যে গ্র্যাজুয়েশন শেষ করতে হবে, মাস্টার শেষ করতে হবে। আমরা আসলে আমাদের কোনো স্কিল রিলেটেড কিছু শেখার চেষ্টা করি না, যেই জিনিসটা আসলে আমাদের সবারই ইম্পর্টেন্ট। সেটা হইতে পারে যে কোনো আইটি রিলেটেড স্কিল, হতে পারে যে কোনো ফিল্ড রিলেটেড, হতে পারে যে কোনো মেকানিক্যাল রিলেটেড। অ্যাডিশনালি স্কিল রিলেটেড যে কোনো একটা কিছু শেখা আসলে সবারই প্রয়োজন। এতে করে হয় কি যে জবের ডিমান্ডটা যেটা থাকে সেটা আসলে পাওয়া যায়। কারণ ইউরোপিয়ান কান্ট্রিতে বলি বা আমরা ওয়েস্টার্ন কান্ট্রিতে বলি যে আমি আইটিতে জব করছি, বা সরি আইটিতে আমি স্টাডি করছি, যে আমি আইটিতে জব করতে হবে না। আমার দেখা অনেক আছে যে আইটি স্কিল অনেক ভালো, বাট তারা অ্যাজ এ কিচেন শেফ হিসেবে কাজ করতেছে। অনেকে অটোমোবাইলস এর স্কিলের কাজ শিখছে, কেউ ডিজিটাল মার্কেটিং এ কাজ করতেছে, হুম, কেউ ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ কাজ করতেছে। তো সবাই স্কিল রিলেটেড কিছু একটা শেখা উচিত অ্যাডিশনালি। এটা হচ্ছে ওভারঅল আমার সাজেশন আর কি। থ্যাংক ইউ সো মাচ হৃদয় ভাই। মানে আমি আপনার স্কেজুয়ালটা অনেক কষ্টে পাইছি, অনেক কষ্টে। আপনি রিসেন্ট আপনার মানে একটা কোইন্সিডেন্ট ঘটছে, তারপরে আপনি যে এত ফাস্ট সময় দিচ্ছেন এই জন্য থ্যাংক ইউ সো মাচ। এন্ড আমার মনে হয় যে যারা ইউরোপ ট্রাই করতেছে বা যারা আসলে ইউরোপে যাওয়ার চিন্তা করতেছে, ইউরোপ তার ছোট না, এখানে 27টা কান্ট্রি আছে। সো আপনার কাছ থেকে শোনার একটাই কারণ, আপনাকে ইউরোপ নিয়ে এইভাবে আমি কোশ্চেন করতাম না। আমি আপনাকে টোটাল ইউরোপ নিয়ে কোশ্চিন একটা কারণে করছি, সেটা হলো আমি ইন্ডিয়াতেও দেখছি যে আপনি প্রচুর ট্রাভেল করতেন। মানে ইন্ডিয়ার কোনো প্রদেশ আপনি বাকি রাখছেন কিনা আই এম নট শিওর। আপনার মনে হয় সবগুলাতেই ঘোরা শেষ। আপনি ব্রেক পাইছেন, চলে গেছেন মানালিতে, চলে গেছেন সিমলাতে। এই যে মানুষদের সাথে মেশার এক্সপিরিয়েন্সটা ইন্ডিয়াতে, এটা আমি দেখছি। এবং আপনি যখন ইউরোপে গেলেন তখন আপনাকে আমি দেখছি যে আপনি এই কান্ট্রিতে যাইতেছেন, ওই কান্ট্রিতে যাইতেছেন, পর্তুগাল থেকে আরেকটা দেশে যাইতেছেন। দ্যাটস ওয়াই আমি আপনাকে এইভাবে জিনিসগুলো বললাম যে ওভারঅল ইউরোপ নিয়ে আমি স্পেসিফিক কোনো কান্ট্রিতে টার্গেট করি নাই। সেই আর কি। তো যাই হোক হৃদয় ভাই, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। অ্যান্ড লাস্ট যদি কিছু বলেন যারা ভিডিও দেখতেছে তাদের জন্য। আচ্ছা, তাদের জন্য আসলে আমার একটা সাজেশন হচ্ছে যে আমরা অনেক সময় করি কি যে ইনফরমেশন গুলো, মানে যেটা আমার ক্ষেত্রে হয়েছিল যে গাইড করার জন্য বা ইনফরমেশনের জন্য একটা লেজিট ইনফরমেশন যেটা, সেটা আসলে কখনো ওইভাবে করে পাওয়া যায়নি।
কারণ সবাই আসলে বিজনেস পারসেপশন, এজেন্সিগুলোর কথা বলি, যে বিজনেস পারসেপশনে চিন্তা করে। সো অ্যাজ এ স্টুডেন্ট যখন কোনো একটা জায়গায় যায়, কোনো একটা এজেন্সিতে যায়, আসলে সেটা হোপ নিয়ে যায়। তো মিস ইনফরমেশনের জন্য মানুষের অনেক সময় ডিসিশন গুলো ইনডিসিশনে থাকে, বা অনেকে রং ডিসিশন পিক আপ করে। তো আমি আসলে আমার সাজেশন থেকে বলবো, আমার অ্যাডভাইস থেকে বলবো, যে কেউ যদি বাইরে মুভ করতে চায়, অবশ্যই তাদের উচিত হবে প্রথমত নিজে রিসার্চ করা, নিজে ফাইন্ড আউট করা, নিজে গুগল করা, বা ইউটিউব দেখা। ইউটিউবটা আসলে আমি এভাবে করে বলবো না, কারণ এখানে অনেক ইউটিউবে অনেক ইনফ্লুয়েন্সার থাকে যারা আসলে যেটা হয় সেটাও বলে, যেটা হয় না সেটাও বলে। আমরা ইন ফিজিক্যালি যেটা দেখি, অনেক সময় ভিডিও দেখলে আমরা হাসি যে আসলে এই জিনিসগুলো তো হয় না, তারপরেও নিজেদের মার্কেটিং করার জন্য করে। তো নিজে আসলে ফার্স্ট অফ নিজে রিসার্চ করা। সেকেন্ডলি হচ্ছে যারা প্রিভিয়াসলি আসে এখানে, স্টিল নাও, তারা আসলে যেই র জিনিসগুলো ফেস করছে, তাদের জিনিসগুলো অনেক ভ্যালিড। প্রথমত তারা আসলে ভ্যালিড ইনফরমেশন জানে। আর থার্ড হচ্ছে এজেন্সিগুলো দেখা উচিত। এজেন্সিগুলো এই জন্য দেখা উচিত কারণ এজেন্সিগুলো থেকে যে ইনফরমেশন পাওয়া যাবে, সেই ইনফরমেশন, নিজের রিসার্চ, যারা কারেন্টলি আছে, তিনটা একসাথে যখন আমরা মিক্স করব, তখন আসলে একটা বেটার আইডিয়া পাওয়া যাবে, ডিসিশন নেওয়া যাবে। তো সবাইকে এটাই সাজেশন দেওয়া, যে নিজে রিসার্চ করা, নিজে ফাইন্ড আউট করা। যারা ওইখানে স্টিল আছে তাদের সাথে কমিউনিকেশন করতে পারলে বেটার, বা তাদের যদি তাদের লাইফস্টাইল গুলো দেখে বা কি করতেছে তারা এখানে, কমিউনিকেশন করতে পারলে আরো বেটার। তো এইভাবে করে ডিসিশন আমি মনে করবো যে ভালো হবে। তো ভাই, আবারও ধন্যবাদ আপনাকে। এরকম একটা ইম্পর্টেন্ট জিনিস আমি আমি বিশ্বাস করি, অনেক অনেক সুন্দর কথাবার্তা আপনি বলছেন, অনেক অনেক। এটা আসলে মানে মানে বলে বোঝানো যাবে না। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। স্পেশালি আমার জন্য, সবার জন্য দোয়া এখন দরকার নাই, কারণ আপনি এই সবার জন্য দোয়া করতে পারবেন না। আমার জন্য দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি, যাতে করে মানে আপনার হাতটা আমার মাথার উপরে একটু পড়ে, আমিও কিছু একটা করতে, মানে আপনার কিন্তু আমি স্পেশালি এইখানেও মানে বলতেছি যে আপনি একটু আমার দিকে দেখেন। যাই হোক, ভালো থাকবেন হৃদয় ভাই, ইনশাল্লাহ কথা হবে। এন্ড থ্যাংক ইউ সো মাচ যারা এই পর্যন্ত ভিডিও দেখলেন। এন্ড আমি মনে করি অনেক ইনফরমেশন আপনারা পাইছেন, যারা বিশেষ করে বাংলাদেশ থেকে ইউরোপ বা দুবাই থেকে ইউরোপ যেতে চাইতেছে তারা। সো হৃদয় ভাই ভালো থাকেন, ইনশাল্লাহ কথা হবে। আমাদের তো কথা হয়, সো ইনশাল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম ঠিক আছে, হৃদয় ভাই। ধন্যবাদ হুমায়ুন। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।